উচ্চকক্ষে আসন বিন্যাস ও নির্বাচনে পিআর পদ্ধতিতে বিএনপির আপত্তি। গণভোটের প্রস্তাব জামাতের, মৌলিক সংস্কারে ছাড় দেবে না এনসিপি। সামগ্রিক অর্জনকে নষ্ট করতে চায় একটি মহল, অভিযোগ বিএনপি নেতাদের। রোজার আগেই জাতীয় নির্বাচন দেওয়ার পরামর্শ। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ব্যয় হবে ১১২ কোটি টাকা। কোনো দরপত্র না ডাকার সিদ্ধান্ত উপদেষ্টা কমিটির। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। উচ্চকক্ষে আসন বিন্যাস ও নির্বাচনের পিআর পদ্ধতিতে বিএনপির আপত্তি রয়েছে। এদিকে মৌলিক সংস্কারের রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছাতে না পারলে গণভোটের প্রস্তাব দিয়েছে জামাত। আর মৌলিক সংস্কারের প্রশ্নে কোনো ছাড় দেবে না বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনা শেষে এসব কথা জানান দলগুলোর প্রতিনিধিরা। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, উচ্চকক্ষের আসন বিন্যাসে অধিকাংশ দলই পিআর পদ্ধতি চাইলেও বিএনপি এর বিরোধিতা করছে। আর জামাত বলছে, মৌলিক সংস্কারে রাজনৈতিক দলগুলো একমত হতে না পারলে সেক্ষেত্রে গণভোটের পক্ষে মত দিয়েছেন তারা। আর পিআর পদ্ধতির বিরোধিতা করে বিএনপি বলছে, নিম্নকক্ষের ভোটের ভিত্তিতেই উচ্চকক্ষে আসন বিন্যাস চান তারা। রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের বৈঠকের শুরুতেই তিনি এই মন্তব্য করেন। বলেন, সংগ্রামের নতুন পর্যায় শুরু হয়েছিল ১ বছর আগে। ঐক্যমত্য কমিশন ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই দাবি করে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানিয়েছেন, সবাই মিলে সাফল্য অর্জন করতে হবে। ঐক্যমত্যে পৌঁছতে হলে সব দলকেই এগিয়ে আসতে হবে। খুব দ্রুত জুলাই মাসের মধ্যেই একটা জাতীয় সনদ প্রণয়ন করতে পারি। মৌলিক বিষয়গুলোকে যেন এই জাতীয় সনদে সকলের বা অধিকাংশের বা যতদূর সম্ভব সকলের মতামতের মধ্যে দিয়ে আমরা এক জায়গায় আসতে পারি। আগামী কয়েকদিনের মধ্যে আলোচনায় আমাদেরকে এই সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে এবং সেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা যেন আমাদের প্রত্যেকের দায় এবং দায়িত্ব অনুভব করি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন বলেছেন, কারো ষড়যন্ত্রে পা দিতে চায় না বিএনপি। এ কারণেই সব কথার উত্তর দিচ্ছেন না তারা। এটা বিএনপির দুর্বলতা নয়। বিএনপি সব অন্যায়কারীর বিচার চায়, মব সন্ত্রাসেরও বিচার চায় বলে জানান বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য। ২১শে জুলাই সম্মিলিত পেশাজীবী পরিষদের জুলাই অভ্যুত্থানের কর্মসূচির স্থান পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন ডক্টর জাহিদ হোসেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হবে সম্মিলিত পেশাজীবী পরিষদের এই কর্মসূচি। ডক্টর জাহিদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হলে একটি গোষ্ঠী লাভবান হবে, তারাই সামগ্রিক অর্জনকে ব্যর্থ করতে ষড়যন্ত্র করছে। ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনের তাগিদ দেন তিনি। আমরা কোনো ষড়যন্ত্রে পা দিতে চাই না, কোনো প্রতি উত্তর দিতে চাই না। আমরা শুধু বন্ধুদেরকে বলতে চাই, ধৈর্য ধরুন, স্পেডকে স্পেড বলুন, ক্লাবস বলার চেষ্টা করবেন না, অন্যায়কে সমর্থন করবেন না, নিজেরটা সমর্থন করবেন, অন্যেরটার সময় কথা বলবেন। অন্যায়কে বিএনপি কোনোদিন প্রশ্রয় দেয় না, সমর্থন দেয় না। বিএনপি অন্যায়কারীর বিচার চায়, দেশের প্রচলিত আইন অনুযায়ী। মব সন্ত্রাস বিএনপি চায় না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের সেন্টিমেন্ট ও জনরায় বুঝে রোজার আগে জাতীয় নির্বাচন ব্যবস্থা করতে হবে। দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে ১০ শহীদ পরিবারকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় মিডফোর্ডের ঘটনা নিয়ে রিজভী বলেন, মিডফোর্ড হাসপাতালের সামনে সোহাগ হত্যাকাণ্ডে জড়িত শুধু বহিষ্কার নয়, তাদের বিরুদ্ধে মামলাও দেওয়া হয়েছে। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একটি কুচক্রী মহল নানা অপপ্রচার করছে উল্লেখ করে এসবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন রুহুল কবির রিজভী। এই যে ১,৫০০-এর মতো শিশু, তরুণ, কিশোর, বাচ্চা, রিকশা কাউকে বাদ দেয়নি হত্যা করতে। এই কুড়িগ্রামের মতো একটি জেলায় যদি ১০-১২ জন যদি শহীদ হন, তাহলে আপনি বলুন, যেখানে আন্দোলন হয়েছে খুব তীব্রভাবে, সেখানে কি অবস্থা বিরাজ করেছে। কই এগুলোর কথা তো আপনারা বলেন না। আপনাদেরকে তো আপনারা যখন অপপ্রচার আর কুৎসায় নেমেছেন, তখন বিএনপির নেতাকর্মীরা আহত নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছে।
সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। ময়মনসিংহ নগরীর বিএনপির দলীয় কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল করেছেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। পরে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। নাটোরের আলাইপুর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেস ক্লাব চত্বরে গিয়ে সমাবেশ করে। হবিগঞ্জেও প্রতিবাদ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল। এ সময় বক্তারা বলেন, তারেক রহমানের বিরুদ্ধে একটি চক্র ষড়যন্ত্র করে আসছে, কিন্তু দেশের জনগণ তা সফল হতে দেবে না। একই ইস্যুতে রাঙামাটিতে প্রতিবাদ সভা হয়েছে। এতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বলেছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র শুরু হয়েছে। এছাড়াও মানিকগঞ্জ, বাগেরহাট ও গাইবান্ধায়ও প্রতিবাদ সভা হয়েছে। আজ 15 জুলাই 2024 সালের এই দিনে শেখ হাসিনার দেয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। 15 জুলাই দুপুর 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। অন্যদিকে বেলা 2টায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কোটা বিরোধী কতিপয় নেতা যেসব বক্তব্য দিয়েছে এর জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ প্রস্তুত। সেদিন বেলা 2:30টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি অংশ রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল নিয়ে হলপাড়ার দিকে যায়। অপর একটি অংশ টিএসসিতেই অবস্থান করে। আন্দোলনকারীরা বিভিন্ন হল ঘুরে বিজয় 71 হলের দিকে গেলে বেলা 3টার পর তাদের উপর হামলা করে ছাত্রলীগ। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে ভিসি চত্বর এলাকায় ছাত্রীদেরকে বেধড়ক পেটায় ছাত্রলীগ। ছাত্রীদের ওপর সেই বড় হামলার দৃশ্য ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ক্ষোভ ছড়িয়ে পড়ে সকল বিশ্ববিদ্যালয়ে। সেদিনই সলিমুল্লাহ হল ও ঢাকা মেডিকেলেও আন্দোলনকারীদের উপর হামলা চালায় ছাত্রলীগ যুবলীগ। মূলত 15 জুলাই কোটা আন্দোলন রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে। 36 দিনের টানা আন্দোলনে গত বছরের 5 আগস্ট পতন ঘটে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের। সে সময় রাজধানী ছাড়িয়ে আন্দোলনের স্ফুলিঙ্গ পুরো চট্টগ্রাম জুড়ে ছড়িয়ে দিয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ কর্মসূচি ছড়িয়ে পড়েছিল গোটা বন্দরনগরী সহ পার্বত্য এলাকা ও উপজেলাগুলোতেও। চট্টগ্রাম প্রতিনিধি শাহেদা পিয়ার রিপোর্টে থাকছে বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলন নিয়ে চট্টগ্রামে প্রথম আওয়াজ ওঠে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর থেকে। তখনও কেউ ভাবেনি এই আন্দোলন ক্যাম্পাস পেরিয়ে ছড়িয়ে যাবে পুরো চট্টগ্রামে। শুরুতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে প্রতিবাদ, এরপর চট্টগ্রাম খাগড়াছড়ি সড়ক, চট্টগ্রাম কক্সবাজার, ঢাকা চট্টগ্রাম রেল ও মহাসড়ক অবরোধ আর শিক্ষার্থীদের টানা অবস্থান কর্মসূচিতে বাড়তে থাকে ছাত্র জনতার স্রোত। আন্দোলন হতে থাকে তীব্র থেকে তীব্রতর। 15 জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার পর উত্তাল হয়ে ওঠে গোটা বন্দরনগরী। এরপর পাল্টে যায় চট্টগ্রামে আন্দোলনের দৃশ্যপট। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি আন্দোলনে যোগ দেয় অন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজগুলোর শিক্ষার্থীরাও। পরদিন নগরীর মুরাদপুরের বিক্ষোভ মিছিলে আবারও শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশ। চলে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ। এ ঘটনায় প্রাণ হারান শিক্ষার্থীসহ 3 জন। সহযোদ্ধাদের মৃত্যুতে আন্দোলন ছড়িয়ে পড়ে স্ফুলিঙ্গের মতো। এই আন্দোলনে আমরা দেখেছি আমাদের বিশ্ববিদ্যালয়ের 2 জন শহীদ হয়, শহীদ হৃদয় তরুয়া, শহীদ ফরহাদ। তাদের এই আত্মত্যাগ, তাদের এই সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আন্দোলনটা শুরু হয়। আর চট্টগ্রামের আন্দোলনের মূল নায়ক এবং মূল ভিত্তি যেটাকে, সেটাকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলবো। সেখানে এই আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য। আমাদের ক্যাম্পাসগুলো ছাড়তে হয়েছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, চবিতে বলেন, ঢাবিতে বলেন বা অন্যান্য যেসব জায়গায়। তখনই কিন্তু ঠিক আসলে প্রাইভেটিয়ানরা এমনভাবে এন্ট্রি নিয়েছিলেন যে তারা হচ্ছে সেভিয়ার। তাদের যদি আমরা ডিনাই করি, আমরা জুলাই রেভলিউশনকে ডিনাই করব, এটি আসলে করা ঠিক হবে না। কারণ প্রত্যেকেরই প্রাপ্যটা তাদের দিতে হবে, অ্যাকনোলেজমেন্টটা দিতে হবে, স্বীকার করতে হবে। জুলাই আগস্টের আন্দোলনে প্রাণ হারায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজের 1 শিক্ষার্থী সহ 7 জন। আন্দোলনে সম্মুখ সারিতে থেকে ছাত্রদের বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ান নারী শিক্ষার্থীরাও। কিন্তু এত ত্যাগের পরে যে নতুন বাংলাদেশের স্বপ্ন ছিল, এখনও তা অধরাই রয়ে গেছে বলে আক্ষেপ অনেকের। আমরা বিশ্বাস করে জুলাই বৃথা যাবে না, জুলাই বৃথা দেওয়া যাবে না, বৃথা হতে দেওয়া ইনশাল্লাহ হবেও না। এখানে হচ্ছে কি, দেশ পরিবর্তন হতে হলে আগে আমাদের মানসিকতা পরিবর্তন হতে হবে। আমাদের যে দেশের যে জনগণ, তাদের মানসিকতা কতটুকু পরিবর্তন হয়েছে তার উপর নির্ভর করে যে আমাদের দেশটা পরিবর্তন হবে কিনা বা হচ্ছে কিনা। 1 জুলাই গিয়েছে, আবার 1 জুলাই চলে এসেছে। যে ইন্টারিম গভর্নমেন্ট হচ্ছে ক্ষমতায় আছে, বলতে গেলে তারা প্রায় 11 মাস তারা হচ্ছে এই দায়িত্ব পালন করে আসছে। কিন্তু আমরা যেটা দেখতে পাই, শিক্ষার্থীরা যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে তারা এই আন্দোলন সংগ্রাম করেছিল, সেই আশা আকাঙ্ক্ষার পুরোপুরি প্রতিফলন এখন পর্যন্ত হয়নি।
ছাত্র জনতার অভ্যুত্থানে শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষও রাজপথে নেমে না এলে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করা সম্ভব হতো না বলে মনে করেন আন্দোলনের নেতারা। জনগণ যারা ছিল তারাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেই কিন্তু এই আন্দোলন সফল করেছে। তো আমরা আমাদের জায়গায় বারবার ওই একটা কথা স্বীকার করি যে এই জুলাই গণ অভ্যুত্থানের যেই আন্দোলন এটা আপামর ছাত্র জনতার সকল জনগণের আন্দোলন। আমরা মনে করি যে এই জুলাই আগস্ট পরবর্তী যেই নতুন বাংলাদেশ আমরা উপহার পেতে চাই সেখানে যাতে আপামর সকল ছাত্র জনতার এখানে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন বাস্তবায়ন হয়। ছাত্র জনতার তীব্র আন্দোলন পরিণতি পায় গণ অভ্যুত্থানে। স্বৈরাচার বিরোধী ৩৬ দিনের আন্দোলনে শহীদ হন ১৫০০-এরও বেশি। দৃষ্টিহারা ও পঙ্গুত্ব বরণ করেছেন অসংখ্য মানুষ। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের সময়ে হওয়া বিদ্যুৎ কেন্দ্র সংক্রান্ত দেশি বিদেশি সব চুক্তি পর্যালোচনা করা হবে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে উপদেষ্টা জানান, জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর কাজের জন্য কোনো দরপত্র ডাকা হবে না। এদিকে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, দেশের ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা দরে ৩০ কেজি চাল দেওয়া হবে। রিপোর্ট জিয়াউল হক সবুজের। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন, শহীদদের স্মারক এবং আওয়ামী লীগ সরকারের নিপীড়নের চিত্র তুলে ধরতে গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে পরিণত করা হচ্ছে। এই রূপান্তরে খরচ হবে ১১২ কোটি টাকা। তবে এই কাজের জন্য কোনো দরপত্র না ডাকার সিদ্ধান্ত দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। স্মৃতি জাদুঘরের ব্যাপারে আমরা অ্যাপ্রুভ করেছি কিছু কাজ, সেটা ৫ই আগস্টের মধ্যে সম্পূর্ণ। কাজ তো অলরেডি শুরু হয়ে গেছে, আপনারা জানেন। এদিন বৈঠকে বিগত সরকারের সময় করা বিদ্যুৎ কেন্দ্র বিষয়ক চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত হয়। বিগত সরকারের সময় কতগুলো ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্টের কতগুলো চুক্তি হয়েছিল। চুক্তিতে আমরা দেখেছি অনেক অসম ক্লজ ছিল, সেগুলো রিভিউ করার জন্য। এবং রিভিউ করার জন্য বিগত এখানে অনেকগুলো কোম্পানি আছে, বিদেশি কোম্পানি, তাদের চুক্তিগুলো রিভিউ করার জন্য হাইকোর্ট থেকে একটা নির্দেশনা আছে, যাতে এটা তাদের সাথে আলাপ আলোচনা করে যাতে আমরা এসে করি, এবং এই জন্য আমাদের আইনি সহায়তা দরকার। একই জায়গায় অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে খাদ্য উপদেষ্টা জানান, খাদ্য বান্ধব কর্মসূচির অংশ হিসেবে ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা দরে চাল দেবে সরকার। গতবার ৫০ লাখ পরিবার পেতেন, মাননীয় অর্থ উপদেষ্টা এটাকে এবার ৫৫ লাখ করে দিয়েছেন। এই ৫৫ লাখ পরিবার ৩০ কেজি করে চাল পাবে ৬ মাস, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত পাবে আমাদের বর্তমান পরিকল্পনা অনুসারে। তারপর ডিসেম্বর, জানুয়ারি পাবে না, আবার ফেব্রুয়ারি, মার্চ পাবে। এইভাবে এটা হবে। ১৫ টাকা কেজিতে ৩০ কেজি চাল প্রতি পরিবার মাসে পায়, এবং ৫৫ লক্ষ পরিবার সারা দেশে পাবে। উপদেষ্টা জানান, দেশের খাদ্য মজুদ পরিস্থিতি সন্তোষজনক। তবে আগাম প্রস্তুতির অংশ হিসেবে সরকারি উদ্যোগে ৪ লাখ মেট্রিক টন এবং বেসরকারি পর্যায়ে আরও ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে সরকার। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত সময়ের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। গতকাল সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে এই নির্দেশ দেন তিনি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার বিধানচন্দ্র রায় পোদ্দার সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে। প্রধান উপদেষ্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান এবং কোন স্কুলগুলো ভালো করছে সে ব্যাপারে মূল্যায়ন জানতে চান। উপদেষ্টা বিধান রঞ্জন রায় বলেছেন, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অবকাঠামো উন্নয়নের জন্য অনেক অর্থ ব্যয় হয়েছে, কিন্তু মূল যে উদ্দেশ্য শিক্ষার মান বৃদ্ধি সেটাই সাধন হয়নি। দেশের ৩২,০০০ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। প্রধান শিক্ষক পদের পদায়নের পাশাপাশি নতুন নিয়োগেরও নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি শিক্ষকদের বদলির ক্ষেত্রেও নীতিমালায় পরিবর্তন আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। দেশের সকল প্রাথমিক স্কুলে ধারাবাহিকভাবে ইন্টারনেট সংযোগ ও মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ তৈরির বিষয়েও জোর দেন প্রধান উপদেষ্টা। রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নুকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার রাত ১টার দিকে নারায়ণগঞ্জের বন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব ১০-এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। পরে আসামি নান্নুকে র্যাব ১১-র কাছে হস্তান্তর করা হয়। গ্রেফতারকৃত নান্নু পাথর দিয়ে আঘাত করে সোহাগের মৃত্যু নিশ্চিত করার ৪ জনের একজন। গত বুধবার ব্যবসায়িক দ্বন্দ্বে লালচাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে ও পাথর দিয়ে আঘাত করে হত্যা করে সন্ত্রাসীরা। ঘটনার ফুটেজ ভাইরাল হলে দেশ জুড়ে নিন্দার ঝড় ওঠে। নিহতের বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়।
এদিকে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার তদন্তে পুলিশের ওপর কোনো ধরনের চাপ নেই বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া শাখার ডিসি তালেবুর রহমান। মঙ্গলবার দুপুরে মিন্টো রোডের মিডিয়া সেন্টারে তিনি জানান, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। এক্ষেত্রে অপরাধীর রাজনৈতিক কোনো পরিচয় থাকলেও তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই বাছাই করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। হত্যার মোটিভ নিয়েও কাজ করছেন তারা। আসামি গ্রেফতারে সিসি ক্যামেরার ফুটেজ, মোবাইল ফোনের ভিডিও এবং প্রত্যক্ষদর্শীদের সহায়তা নেওয়ার কথাও জানান তালেবুর রহমান। জানান, পলাতকদের গ্রেফতারে অভিযান চলছে। অনেকেই একটা ঘটনা ঘটার পরে অনেক কিছু অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করতে পারে, কিন্তু আমরা যেটা চাই সেটা হচ্ছে মামলার সুষ্ঠু তদন্তটা। আমরা সেই তদন্তের স্বার্থে আমরা সাক্ষ্য প্রমাণ সহ সব কিছু সংগ্রহ করছি এবং আমাদের মূল উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে প্রকৃত আসামিরা যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে যেন আইনের আওতায় আনা যায়। এই মামলার তদন্তে কি কি উঠে এসেছে? শিল্পাঞ্চল আশুলিয়ায় প্রায় বন্ধের উপক্রম সড়ক মহাসড়কে যান চলাচল। ভাঙা সড়কে এলোমেলো যান চলাচলের পাশাপাশি প্রায়ই উল্টে পড়ে যানবাহন। জীবনের ঝুঁকি নিয়ে চলাচলকারীরা প্রতিনিয়তই পড়ছেন দুর্ঘটনায়। প্রতিকারে কার্যকর কোনো পদক্ষেপও নেই। আশুলিয়া প্রতিনিধি শেফালী মিতুর রিপোর্টে থাকছে বিস্তারিত। এই দৃশ্য শিল্পাঞ্চল আশুলিয়ার বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ সড়ক মহাসড়কের। এমন সড়কে চলতে গিয়ে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। যানবাহন উল্টে হতাহতের ঘটনা ঘটছে সড়কে। এমন অবস্থা বহুদিন ধরেই। বর্ষায় সড়কের এই রূপ নিয়েছে ভয়ানক ফাঁদে, তবুও নেই কার্যকর পদক্ষেপ। সম্প্রতি সড়ক ও জনপথ নিজেদের দায় এড়াতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প কর্তৃপক্ষকে সড়কটি মেরামতের জন্য চিঠি দিয়েছে। কারণ মিনিমাম একটা রাস্তা করতে গেলে সেখানে মেয়াদ থাকে 20 বছর 30 বছর এরকম মেয়াদই থাকে, কিন্তু দেখা যায় যে আমরা 1 বছর 2 বছর পরেই এই রাস্তাটা নাজুক হয়ে যায়, ভেঙে যায়। রাস্তার যে পরিস্থিতি, আসলে এটা দুর্ঘটনা যে কোনো মুহূর্তে হতে পারে বা হচ্ছে। কিভাবে যাব? যাওয়ার তো কোনো ব্যবস্থা নাই। 5 ঘন্টা লাগবে আমার এখান থেকে আব্দুল্লাহপুর যেতে। গাড়ি কিছুক্ষণ আগে এখানে 2টা গাড়ি নষ্ট হয়ে পড়ে আছে, যাইতে পারতেছি না। রপ্তানি জায়গা বাইবে লাইতে লাগে 4-5 ঘন্টা। খানাখন্দ অতিরিক্ত, মানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। একদিকে পুরো ভাঙা সড়কে এলোমেলো যান চলাচল, অন্যদিকে সড়কের উপর উল্টে পড়া যানবাহন সরাতে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ। অনবরত বৃষ্টির কারণে এই অতি সম্প্রতি বেহাল অবস্থা। এটা এমন অবস্থা হয়েছে প্রতিদিন অসংখ্য গাড়ি পড়ে যায়। এত বড় বড় গর্ত, এই গাড়ি পড়ে যায়, গাড়ি পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। এই গাড়িগুলো তোলা কিন্তু সহজ ব্যাপার না। অন্যদিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলমান থাকায় সম্ভাব্য দুর্ভোগ এড়াতে সড়ক ব্যবহারকারীরা ঢুকে পড়ছে নানা বিকল্প সড়কে। ফলে অভ্যন্তরীণ সড়কগুলোরও বেহাল দশা। এমন দুর্ভোগ থেকে জনসাধারণকে বাঁচাতে সড়ক সংস্কার সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উপজেলা প্রশাসনের। ছোট ছোট যে রাস্তাগুলো ভেঙে গেছে, এটা আমরা পরিষদের পক্ষ থেকে এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে আমরা করার চেষ্টা করছি। আশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যে আমাদের এই জনভোগান্তির থেকে আমরা বের হয়ে আসতে পারব। দেশের অর্থনীতির চাকা সচল রাখায় যুক্তদের এমন দুর্দশা লাঘবে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। শেফালী মিতু, বাংলাভিশন, আশুলিয়া, ঢাকা। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। প্রাণী সম্পদ অধিদপ্তরের বিভাগীয় কর্মশালা হয়েছে চট্টগ্রামে। সকালে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এতে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ আবু সুফিয়ান। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার 4টি আসনে প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। স্থানীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলার সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ। পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের 80% রেট শিডিউল বৃদ্ধির দাবিতে মানববন্ধন হয়েছে টাঙ্গাইলে। সকালে পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান গেটের সামনে এই কর্মসূচি পালন করে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মিনি ঠিকাদার সমিতি। একই কর্মসূচি পালন হয়েছে মাদারীপুরে। সকালে পল্লী বিদ্যুৎ সমিতির সামনে মানববন্ধন শেষে সমিতির জেনারেল ম্যানেজারের কাছে স্মারকলিপি জমা দেন তারা। সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে বাগেরহাটে। সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আহমেদ কামরুল হাসান। সাতক্ষীরার শ্যামনগরে একটি ফিশারিজ কর্তৃপক্ষের বিরুদ্ধে 1000 বিঘা মৎস্য ঘেরের লিজের টাকা না দেয়া এবং হয়রানির অভিযোগে মানববন্ধন করেছে জমির মালিকরা। স্থানীয় প্রেস ক্লাবের সামনে এমন অভিযোগ করেন তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে।
উচ্চকক্ষে আসন বিন্যাস ও নির্বাচনে পিআর পদ্ধতিতে বিএনপির আপত্তি, গণভোটের প্রস্তাব জামাতের, মৌলিক সংস্কারে ছাড় দেবে না এনসিপি। সামগ্রিক অর্জনকে নষ্ট করতে চায় একটি মহল, অভিযোগ বিএনপি নেতাদের, রোজার আগেই জাতীয় নির্বাচন দেওয়ার পরামর্শ। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ব্যয় হবে ১১২ কোটি টাকা, কোনো দলপত্র না ডাকার সিদ্ধান্ত উপদেষ্টা কমিটির। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।